রত্না দেবী তার বোকা ভোলা ভালা মূর্খ মেয়ে টিনাকে অনেক ধুমধাম করে বিয়ে দেয়, কিন্তু বিয়ের পর তার শ্বশুরবাড়ির লোকেরা তাকে এমনভাবে জ্বালাতন করতে শুরু করে যে সে কিছুতেই সংসার করতে পারে না। আর টিনা যেহেতু মূর্খ, তাই তাকে ভীষণই অপমান করা হয়, কিন্তু সে আওয়াজ তুলে প্রতিবাদ করতে পারে না। টিনা কাঁদতে কাঁদতে বাপের বাড়ি চলে আসে, কিন্তু তার 3 বৌদি তাকে দেখে মুখ বেঁকাতে শুরু করে। টিনার বড় বৌদি আকাঙ্ক্ষা শহরের নামকরা ডাক্তার ছিল, মেজ বৌদি দীপা পুলিশ, আর ছোট বৌদি মালতী উকিল ছিল। তাই অহংকারে তাদের জুড়ি মেলা ভার। বিয়ের পর 1 বছর সংসার করতে পারলো না, উঠে বাপের বাড়িতে চলে এসেছে। এবার আমাদের টাকাই বসে বসে খাবে। অত সহজ নাকি? আমরা সারাদিন বাড়ির বাইরে থাকি, পড়াশোনা করে চাকরি পেয়েছি, কাজ করে খেতে হয়। তাই টিনা, তোমার পেছনে আমরা কিন্তু ফালতু সময় আর অর্থ নষ্ট করতে পারবো না। এই বাড়িতে থাকতে হলে খেটে খেতে হবে, চাকরানি হয়ে থাকতে হবে, কারণ তুমি তো মূর্খ অশিক্ষিত। তাই আমাদের মতো তোমার অর্থ উপার্জন করার ক্ষমতা নেই। আমরা যা বলবো তাই শুনে চলতে পারলে তোমাকে আমরা এই বাড়িতে আশ্রয় দিতে পারি। আমি তোমাদের কথা মতো সব কাজ করব মা, এতে আমার কোনো অসুবিধা নেই, তুমি চিন্তা করো না। নিজের বাড়িতে আমি কাজ করব, এতে আবার আমার সমস্যা কিসের? এভাবে ফ্রি ফান্ডে মূর্খ ননদকে কাজের ঝি হিসেবে পেয়ে 3 বউ আনন্দে আত্মহারা হয়ে ওঠে, আর তারা তাদের ননদের সঙ্গে বদমাইশি করতে শুরু করে দেয়। এভাবে শ্বশুরবাড়ির অত্যাচারের হাত থেকে বাঁচতে গিয়ে টিনা সমস্যার মহা সমুদ্রে গিয়ে পড়ে। দেখতে দেখতে এভাবেই কিছুদিন কেটে যায়। মেজ বৌমা, আজ তুমি বিরিয়ানি রান্না করবে বলছিলে না? তাহলে সকাল সকাল পুলিশের ড্রেস পরে কোথায় চললে? আমার ছেলে বাজার থেকে মাটন কিনে এনেছে, অন্তত রান্না বান্না করে তারপর ডিউটি যাও। হ্যাঁ, সেই বাকি আছে। আমি আমার 24x7 ডিউটি ছেড়ে এখন রান্না বান্না করি? তাহলে আপনি আমার হয়ে চোর ডাকাত ধরতে বেরিয়ে পড়ুন। আপনার মূর্খ মেয়ে আছে কি করতে? ওকে বলুন ও রান্না করবে। মা, বৌদি ঠিকই বলছে, আমি থাকতে মেজ বৌদি কেন রান্না করবে? আমি বড় বৌদি আর ছোট বৌদি মিলে রান্না বান্না করে দেব। মেজ বৌদি, তুমি যাও। টিনার মেজ বৌদি দীপা কোনো পাত্তা না দিয়েই থানায় ডিউটি করতে চলে যায়। এদিকে টিনা যখন রান্নার প্রস্তুতি নিতে শুরু করে, তখন ডাক্তার বউ এবং উকিল বউ রান্নাঘরে আসে। মালতী, দেখো কাণ্ড, আমার চেম্বারে যাওয়ার সময় হলো, তুমি কালো কোট পরে তৈরিও হয়ে গেলে, আর মহারানী আমাদের টিফিন না দিয়ে বিরিয়ানি রান্না করছে। আমাদের টাকা ধ্বংস করে এখন বিরিয়ানি খাবি? না না, আসলে মেজ বৌদির আজকে বিরিয়ানি করার কথা ছিল, তাই আমি বৌদির হয়ে রান্না করে দিচ্ছি। বৌদি, তোমরা আমাকে একটু হেল্প করো না। টিনা এই কথা বলতে না বলতেই আকাঙ্ক্ষা এবং মালতী হেসে ওঠে। কি, বড় বৌদি নিজের চেম্বার অপারেশন ছেড়ে এখন রাঁধুনি হবে, আর আমি ওকালতি না করে এবার তোমার অ্যাসিস্ট্যান্ট হয়ে যাই, তাই না? তুমি বলো কোন সাহসে? আমাদের বাবা মা আমাদেরকে পড়াশোনা শিখিয়ে শিক্ষিত করেছে। তোমার মতো ইলিটারেট মূর্খ নই যে প্রেম করতে গিয়ে ক্লাসে ফেল মারি। বেকার ওর সাথে তর্ক করার মতো সময় নেই, বেকার ওর সঙ্গে তর্ক করার মতো সময় নেই। এই মূর্খ, আমাদের টিফিন প্যাকিং করে দাও, তারপর তুমি রান্না করবে। আমি হাতা খুন্তি নিয়ে বসতে পারবো না। তুমি তো ডাক্তার হতে পারবে না, তাহলে বলে আসতাম আমার বদলে পেশেন্ট দেখে এসো। এভাবেই তারা টিনাকে উঠতে বসতে অপমান করে, কিন্তু তবুও টিনা সারা বাড়ির কাজকর্ম করে। এত কাজ করতে গিয়ে হঠাৎই একদিন টিনা খুব অসুস্থ হয়ে পড়ে। সেই দিন টিনা আর কারোর ফরমাস খাটতে পারে না। কেন আমার বোনকে সবসময় অপমান করো? তুমি সাদা জামা পরে সেই তো রোগীদের সেবাই করতে যাচ্ছ। আমার বোনের জ্বর হয়েছে, তাই চিকিৎসা করে দাও। অসুস্থ হয়েছে না ছাই, কাজ না করার ধান্দা। এই নাকি ও মূর্খ, পেটে কালির জল নেই, কিন্তু মাথায় ঠিক শেয়ানা বুদ্ধি আছে। আমি এখন অপারেশন করলে 50,000 টাকা কামাবো। ও পড়ে থাক। আমি পাগল নাকি যে ফ্রিতে তোমার বোনের চিকিৎসা করব? আমাকে ফালতু কথা বলতে আসবে না। এই বলে আকাঙ্ক্ষা ঘর থেকে বাইরে বেরিয়ে আসে, কিন্তু এমন সময় সে তার ননদকে জ্বরে কাতরাতে দেখে। ইস, তোমার অবস্থা দেখে ডাক্তার হয়ে আমি এড়িয়ে যেতে পারলাম না। খুব কষ্ট হচ্ছে বলো? আমার রাজধর্ম রোগীদের সেবা করা, তাই আমি তোমার জন্য একটা ট্যাবলেট আনলাম। সকালে কিছু খেয়ে এই ওষুধটা খেয়ে নাও, একেবারে চাঙ্গা হয়ে যাবে। সত্যি বৌদি, মা বেকার কথা বলে যে তোমরা 3 জন কুটনি আমাকে সহ্য করতে পারো না, তোমরা নাকি হিংসুটে পেতনি, কিন্তু তোমরা তো খুব ভালো। আমরা বেকার বেকার তোমাদের ভুল বুঝি। টিনার মুখে এমন কথা শুনে আকাঙ্ক্ষা খুব রেগে যায়, কিন্তু সে রাগের বহিঃপ্রকাশ করে না। আমাদেরকে গালাগাল করা বেরিয়ে যাবে। মা মেয়ে তোরা দুজনেই ভুগবি, তখন বুঝবি কত ধানে কত চাল হয়। কিছুক্ষণের মধ্যে আকাঙ্ক্ষা অপারেশন করতে চলে যায়।
এদিকে টিনা তার বলদের মতো বড় বৌদি দেওয়ার ওষুধটা টপ করে খেয়ে বসে, কিন্তু সেই ওষুধ খাওয়ার পর থেকে তার শরীর আরো খারাপ করে। মাথা ঘোরাতে থাকে, পেট ব্যথায় সে খুবই কষ্ট পায়। টিনা তার বড় দাদাকে সেই বিষয়ে জানালে নিখিল তার ডাক্তার বউয়ের দেওয়া ওষুধটা ভালো করে দেখে। তুই সত্যিই মূর্খ রে, তোর বৌদি তোকে এক্সপায়ার ওষুধ দিয়ে গেছে। তুই ওষুধ খাওয়ার আগে একবার প্যাকেটটা তো দেখবি। তোর বৌদিকে মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা ওষুধ দিয়ে গেলে ও ফেলে রেখে নষ্ট করে, বুঝেছিস? আমি তো বৌদিকে বিশ্বাস করে ওষুধ খেয়েছি। টিনা তখন তার বড় বৌদির মতলব খুব ভালো মতোই বুঝতে পারে। কিছুক্ষণের মধ্যেই নিখিল তার বোনকে ভালো ডাক্তার দেখিয়ে নিয়ে আসে। এভাবেই দেখতে দেখতে কয়েক মাস কেটে যায়। একদিন পুলিশ বউ পুলিশের গাড়ি নিয়ে বাড়ি ফিরে আসে। আজ টেবিলের তলা থেকে 1 লক্ষ টাকা ঘুষ কামিয়েছি, ভেবেই মন ভরে যাচ্ছে। 1 মাসে আর স্যালারির টাকায় হাত দিতে হবে না। ড্রেসের মধ্যে টাকাগুলো গুছিয়ে রেখেছি, না হলে ব্যাগে টাকা থাকলেই নজর লেগে যাবে। দীপা ভালো করে টাকা গুনে ড্রেসের মধ্যে লুকিয়ে রাখে। অন্যদিকে উকিল বউ আজকে অনেক বড় লোকের কেস জিতে যায়। তার থেকেও সে 4 গুণ বেশি টাকা আজকে রোজগার করে। তাই উকিল বউয়ের পকেটও গরম থাকে। সে কালো কোট ভর্তি টাকা বাড়িতে নিয়ে আসে। ওই মূর্খটার নজর মোটেই ভালো নয়। 5 লক্ষ টাকা থেকে হার্ট অ্যাটাকে মরে যাবে। আজকে হেভি রোজগার হলো। বাড়িতে গিয়ে 3 বউ মিলে জমিয়ে পার্টি করব। উফ, উকিল হয়ে আর যাই হোক টাকার অভাব হয় না। কিছুক্ষণের মধ্যেই তারা নিজেদের ড্রেস খুলে রেখে ভালো করে ফ্রেশ হয়ে নেয়। ঠিক তার কিছুক্ষণের মধ্যেই টিনা তাদেরকে গরম গরম চা পরিবেশন করতে আসে। 3 বউ টেবিলে বসে বসে চা খায়। তখন উফ, বৌদিদের জামা কাপড় থেকে খুব বাজে গন্ধ বেরোচ্ছে। কাল আবার ডিউটি যাবে, আমি জামাগুলো ধুয়ে পরিষ্কার করে মেলে দিই। এই বলে টিনা 3 জনের ডিউটি জামা কাপড়গুলো ভালো করে ধুয়ে বারান্দায় মেলে দেয়। সেই সাথে লক্ষ লক্ষ ঘুষের টাকা ধুয়ে একেবারে জলে গুলিয়ে যায়, কিন্তু টিনা কিছু দেখতেই পায় না। অন্যদিকে দীপা মালতী মনের খুশিতে আকাঙ্ক্ষাকে সব গল্প বলে। কি বলিস কি, তোর 1 লক্ষ আর তোর 5 লক্ষ? তাহলে তো কালকেই আমরা ছুটিতে বেরিয়ে পড়বো, শপিং করব, খাওয়া দাওয়া করব। উফ, আমার ভীষণ আনন্দ হচ্ছে। দেখেছো, গল্প করতে করতে ভুলেই গেছি টাকাগুলো পকেটেই রেখে দিয়েছি। মালতী চল, টাকাগুলো গুছিয়ে আলমারিতে ভরে রাখি, না হলে কখন টিনা এসে চুরি করে নেবে বুঝতেও পারবো না। এই বলে তারা নিজেদের ঘরে গিয়ে পুলিশের ড্রেস এবং উকিলের ড্রেস খুঁজে পায় না, যা দেখে তারা খুব ভয় পেয়ে যায়। 3 বউ মিলে টিনাকে ডেকে ভীষণই বকাবকি করতে শুরু করে। চোর কোথাকার, সত্যি করে বল, তুই অতগুলো টাকা চুরি করে নিয়েছিস তাই তো? আমাদের টাকা চুরি করে তুই হজম করবি ভাবছিস? মুখ ঝেনে দেব, গলায় পা দিয়ে টাকা বার করে নিয়ে আসবো। টাকাগুলো ফেরত দে। কি বলছো বৌমা? টাকা? কিসের টাকা? আমার মেয়ে টাকা চুরি করবে কেন? হ্যাঁ, আপনার মেয়ে তো ভাজা মাছ উল্টে খেতে পারে না। মূর্খ ঠিকই, কিন্তু হাত সাফাই ভালোই করতে পারে। আমাদের ড্রেসে লক্ষ লক্ষ টাকা রাখা ছিল, সব চুরি করে নিয়েছে। এমনকি জামা কাপড়ও গায়েব হয়ে গেছে। মা, বিশ্বাস করো, আমি টাকা চুরি করিনি। আমি শুধু জামা কাপড়গুলো ধুয়ে বারান্দায় মেলে দিয়েছি। এবার ওর মধ্যে বৌদিরা টাকা লুকিয়ে রেখেছে আমি কি করে বুঝবো? আমি তো রোজ বৌদিদের জামা ধুয়ে দিই, না হলে ওরা আমাকে আবার বকাবকি করে। টিনা এই কথা বললে 3 বউ একেবারে পাগল হয়ে ওঠে। তারা দৌড়ে বারান্দায় যায়। তারা তখন লক্ষ্য করে তাদের জামা কাপড়ের পকেটের মধ্যে টাকা জল ভাতের মতো লেগে আছে, যা দেখে তারা চোখে জল ধরে রাখতে পারে না। দুজনে রাগের জ্বালায় টিনাকে ভীষণ মারধর করে। এমনকি ডাক্তার বউ তাদেরকে আরো উস্কিয়ে দেয়। মারো মারো, আরো বেশি করে মারো। জামা কাপড় ধোয়ার আগে জামার পকেট চেক করেনি কেন? মারো। মূর্খ মেয়ে একটা, কোনো বুদ্ধি শুদ্ধি নেই। সবাই থামতে বললেও 2 বউ কিছুতেই থামতে চায় না। এভাবেই 3 বউ মিলে তাদের মূর্খ ননদের উপর দিনের পর দিন অত্যাচার করতে থাকে। এরই মধ্যে একদিন টিনার শাশুড়ি মা টিনাকে ফোন করে ভীষণই অপমান করে। তারা সবসময় টিনার মায়ের কাছ থেকে বিয়ের পর যৌতুক দাবি করে, কিন্তু তারা টিনার বদমাই শ্বশুরবাড়ির পরিবারকে যৌতুক দিতে না চাইলে তারা টিনাকে সবসময় ভীষণই জ্বালাতন করে। টিনাকে বিভিন্নভাবে ভয় দেখাতে শুরু করে। সে যখন তার মাকে বিষয়টা জানায়, তখন রত্না দেবী তার ডাক্তার, পুলিশ এবং উকিল বউকে সমস্ত কিছু জানায়। আপনারা বলেন কোন সাহসে? ওর শ্বশুরবাড়ির লোকেরা যখন ওকে ফিরিয়ে নিয়ে যেতে চায়, তাহলে ও চলে যাক, কারণ এখানে থেকে ও আমাদের ক্ষতি ছাড়া আর কিছুই করেনি। ফালতু মূর্খ মেয়ে একটা। শ্বশুরবাড়ির লোকেরা নিয়ে গিয়ে ভালো মতো মারধর দিক, তারপর যদি চিকিৎসা করতে হয় আমি চিকিৎসা করে দেব। ওর ভালো মতো মার দরকার।
এমন সময় টিনা কি করবে কিছুই বুঝে উঠতে পারে না। অন্যদিকে টিনার শাশুড়ি মা তাকে ফোন করে শুধুই ব্ল্যাকমেল করে। এরই মধ্যে একদিন টিনা রান্না করে তার বৌদিদের ঘরে খাবার নিয়ে যায়। এমন সময় টিনা তাদের কথা শুনতে পায়। আজকে একটা গরিবকে বেশ ভালো মতো লুটেছি। যেখানে অপারেশন করতে মাত্র 5,000 টাকা খরচ হয়, আমি সেখানে 10 লক্ষ টাকা নিয়েছি। লোকটা আমার সামনে খুব কান্নাকাটি করছিল, কিন্তু আমার কোনো মায়া হয়নি। এইসব পেশায় মায়া করলে হয় না। অনেক অনেক টাকা খরচা করে ডাক্তারি পড়েছি, এখন বেশি বেশি করে টাকা নেব না তো কি করব বলতো? একদম ঠিক করেছো। আগের দিন আমার 1 লক্ষ টাকা জলে চলে গেছে, তাই আমি এবার ঘুষে 2 লক্ষ টাকা নিয়েছি। এসব ব্যাপারে আমি কোনো কিপটিমি করতে চাই না, টাকা একেবারে উসুল করে নিতে হবে। আমি কিন্তু এই ব্যাপারে তোমাদের থেকে এগিয়ে আছি। আজকে একটা মালদার পার্টি করতে এসেছিল, ওর ছেলে ক্রিমিনাল, কিন্তু আমি কোর্টে সবার সামনে ওকে নির্দোষ প্রমাণ করে দিয়েছি। তাই ওর বাবা খুশি হয়ে আমাকে 1 কোটি টাকা চেক দিয়েছে। এই দেখো, আমার সোনা দিয়ে মোড়ানো চেক। এমন সময় টিনা বুদ্ধি করে নিজের ফোন বার করে এবং তার 3 বৌদির সমস্ত কথাবার্তা ভিডিও করে নেয়। সে কাউকে কিছু না জানিয়ে সোজা থানায় গিয়ে উপস্থিত হয়। ম্যাডাম, আপনি অনেক সাহসের কাজ করেছেন। আপনি একদম চিন্তা করবেন না, আমরা এক্ষুনি গিয়ে 3 জনকে অ্যারেস্ট করে নিয়ে আসছি। এই বলে পুলিশ অফিসার যখন রত্নাদেবীর বাড়িতে গিয়ে পৌঁছায়, তখন তাকে দেখে 3 বৌমা ভীষণই ভয় পেয়ে যায়। আপনি এখানে কি করছেন স্যার? পুলিশ অফিসার যখন তাদেরকে সেই ভিডিও দেখায়, তখন তারা কি বলবে কিছুই বুঝতে পারে না, কারণ তারা লজ্জায় মাথা তুলে তাকাতে পর্যন্ত পারে না। আপনাদের 3 জনকে আমি ঘুষ নেওয়ার অপরাধে আর ননদের উপর অত্যাচারের অপরাধে গ্রেপ্তার করলাম। পুলিশ অফিসার তাদের 3 জনকে জেলে ধরে নিয়ে চলে যায়। 3 বউ টিনার উপর রেগে লাল হয়ে গেলেও তার কোনো ক্ষতি করতে পারে না। আজকে প্রথমবার টিনার মতো মূর্খ একজন মেয়েকে এমন সাহসিকতার কাজ করতে দেখে রত্নাদেবী মনে মনে ভীষণই গর্বিত বোধ করে। দিগন্ত তার বাবা ও মায়ের সঙ্গে বোলপুরে বাস করত। বিগত 5 বছর আগে সে তার ঘর পরিবার ছেড়ে বিদেশে চলে গিয়েছিল। এখন সে অনেক বড় একজন ডাক্তার। অনেক বছর পর দিগন্তের বাড়ি আসার খবর পেয়ে তার মা মালতী দেবী খুশি হওয়ার চেয়ে অনেক বেশি চটেছিলেন। আরে গিন্নি, একটু শান্ত হও। এত জোরে জোরে ঘরের জিনিসপত্র ফেলছো, সব ভেঙে যাবে তো। এতদিন পর ছেলেটা বিদেশ থেকে ফিরছে। চুপ করো, তোমার ছেলে আমার স্বপ্ন ভেঙে দিল আর তুমি সামান্য জিনিসপত্রের কথা ভাবছো। কত আশা ছিল আমার দেখা এক সুন্দর সুশীল সংস্কারী মেয়ের সঙ্গে ছেলের বিয়ে দেব, আর তোমার ছেলে করলো কি? বিদেশি মেয়েকে বিয়ে করে নিল, তাও আবার আমাদের না জানিয়ে। ওকে ফোন করে বলে দাও ও যেন বিদেশি মেয়েকে নিয়ে আমার বাড়িতে না আসে, ওকে বিদেশেই থাকতে বলো। আহা মালতী, একটু শান্ত হও তো। দিগন্ত ফোন করেছিল, ওরা ট্যাক্সিতে আছে, কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। তুমি নিজেকে একটু সংযত করার চেষ্টা করো। দিগন্ত লিজা নামের একটি বিদেশি মেয়েকে বিয়ে করেছিল। লিজা ও দিগন্তের মতোই একজন ডাক্তার ছিল। কিছুক্ষণের মধ্যেই তারা বাড়ি চলে আসে। কেমন আছো মা? লিজা, এটা আমার মা আর এটা আমার বাবা। ও আচ্ছা, কেমন আছেন আপনারা? ভালোই ছিলাম, কিন্তু তুমি আসার পর থেকে আর ভালো থাকতে পারবো বলে মনে হচ্ছে না। তাহলে দিগন্ত, এই বিদেশি সাদা ভূতটাকে বাংলা শিখিয়ে এনেছিস, তাই তো? যাতে মা বাবা দুটো কথা শোনাতে না পারে। তুই কি ভেবেছিস এর মুখে বাংলা ভাষা শুনে আমি একে মেনে নেব? সরি মা, দিগন্ত আমাকে বাংলা শেখায়নি। আমি আগে থেকেই বাংলা জানতাম, কারণ আমার মা একজন বাঙালি, তাই আমি। ওহো, বুঝলাম। যেমনি বাপ তার তেমনি বেটি, বাবার মতোই হয়েছে তাহলে। বাঙালি একজনকে পটিয়ে বিয়ে করে নিয়েছো। হো, আহা গিন্নি, তুমি এবার থামো তো। আচ্ছা বৌমা, যাও ঘরে গিয়ে আরাম করো। দিগন্ত, যা বাবা, বৌমাকে নিয়ে যা। দিগন্ত লিজাকে নিয়ে চলে যায়। মালতী দেবী কিছুতেই লিজাকে মেনে নিতে পারছিল না। বারে বারে সে নানান রকম অপমানজনক কথা বলে লিজাকে ছোট করছিল। বেশ কয়েকদিন কেটে যায়। একদিন লিজা রান্নাঘরে কিছু একটা রান্না করছিল। ওরে বাবা, বিদেশিনী আবার রান্নাও পারে নাকি? আমি তো জানতাম বিদেশিরা শুধু প্যাকেট জাতীয় জিনিসই খায়। তা কি রান্না করছো শুনি? নো মম, আই মিন মা, আমি যখন হোস্টেলে থাকতাম নিজেই রান্না করতাম। আই ক্যান কুক ভেরি ওয়েল। আমি এখন দিগন্তের জন্য টমেটো স্যুপ বানাচ্ছি। এই এই,
নিজের স্বামীর নাম উচ্চারণ করছো কেন তুমি? আমার ছেলেটাকে অকালে মেরে ফেলবে তো। আর এসব সুপটুপ আমার ছেলে খাবে না, সরো এখান থেকে। আমি আমার ছেলের জন্য দেশি ঘি দিয়ে আলু পরোটা বানাবো। তোমার পাল্লায় পড়ে আমার ছেলেটা কত রোগা হয়ে গেছে। রমেন বাবু তাদের কথা শুনতে পেয়ে বলে, বৌমা তুমি কি স্যুপ বানিয়েছো? দাও দেখি, আমাকেও দাও। বিদেশি খাবার একটু টেস্ট করে দেখাই যাক না। হ্যাঁ বাবা, এই নিন আপনার সব। বাবা, বৌমা স্যুপটা তো দারুণ খেতে, অসাধারণ। ওয়াও, আমার ফেভারিট টমেটো স্যুপ। লিজা আমাকেও দাও, আমিও খাবো। এই, তুই স্যুপ খাবি না একদম। এই নে, আমি তোর জন্য দেশি ঘিয়ের আলু পরোটা বানিয়েছি, খেয়ে নে বাবা। অনেকদিন তোর পেটে ঘি পড়েনি। দিগন্ত মাত্র একটা পরোটা খাওয়ার পর বলে, মা, এতগুলো পরোটা কেন দিয়েছো? নিয়ে যাও, আর খাবো না আমি। এত অয়েলি খাবার খাওয়া ঠিক হবে না। কি, মাত্র একটা পরোটা তো খেলি বাবা তুই? আগে তো তুই আমার হাতের তৈরি 7টা 8টা করে পরোটা খেয়ে নিতিস। বুঝেছি, এই বিদেশিনীর পাল্লাই পড়ে তুইও ওর মতোই হয়ে গেছিস। আমার ছেলেটাকে না খাইয়ে খাইয়ে একেবারে তোর খিদে কমিয়ে দিয়েছে। আমার ছেলেটার সব হাড়গোড় বেরিয়ে যাচ্ছে। উফ গিন্নি, আবার শুরু করলে? তুমি ভুলে যেও না যে বৌমা আর দিগন্ত দুজনেই কিন্তু ডাক্তার। ওরা আমাদের থেকে ভালো নিজেদের স্বাস্থ্যের খেয়াল রাখতে পারে। হাহ, ডাক্তার বলে কি আমার মাথা কিনে নিয়েছে? ওসব ডাক্তার ফাক্তার কিছুই না। আমার ছেলের কিসে ভালো আর কিসে খারাপ সেটা আমি ছাড়া আর কেউ বুঝবে না। হ্যাঁ, এভাবেই সময় অতিবাহিত হতে থাকে। একদিন মা, আমি ঠিক করেছি যে আমাদের এলাকায় একটা চেম্বার খুলবো, আর লিজা ওখানে গরিব মানুষদের ফ্রিতে চিকিৎসা করবে। কেমন হবে মা? আমি যেমন চাকরি করছি করব, আর মাঝে মধ্যে লিজার সঙ্গে চেম্বারে বসবো। বুঝলাম। এত কিছু করে আমার মন জয় করতে পারিনি বলে এই মেয়েটা এখন অন্যভাবে মন জয় করার চেষ্টা করছে, তাই তো? না মা, এটা তো অনেক ভালো পদক্ষেপ। আমি তো ভেবেছিলাম তুমি এটা শুনে খুব খুশি হবে। খুশি তো আমি সেদিন হব যেদিন এই বিদেশিনী এই বাড়ি থেকে বিদায় হবে। কোনো দরকার নেই চেম্বার খুলে লোকের চিকিৎসা করার। আমার বাড়ির বউ হয়ে এসেছে যখন, আমাদের দেশের মতোই দেশি মেয়ে হয়ে সংসার সামলাতে হবে। কিন্তু আমাদের দেশের অনেক মেয়েই তো ডাক্তার, তাহলে কি তারা? তুমি চুপ করো। আমার যা বলার বলে দিয়েছি। বৌমা কোথাও যাবে না, ঘরেই থেকে ঘরের কাজ শিখবে। ঠিক আছে মা, যেটা তোমার ভালো মনে হয়। এমনিতেও লিজা কখনো গ্রাম দেখেনি। এটা শুনে লিজার মন খুব খারাপ হয়ে যায়। তবুও সে কাউকে কিছুই বলে না। দিগন্ত তার মাকে কিছু বলার সাহস পায় না। বেশ কয়েক মাস কেটে যায়। একদিন দিগন্ত, আমি বৌমাকে নিয়ে আমাদের গ্রামের বাড়ি যাব। তোর মাসি ফোন করেছিল, বিজয়ের বউয়ের 7 মাসে 7 খাওয়ানোর অনুষ্ঠান আছে। সবাইকে নেমন্তন্ন করেছে, কিন্তু ওখানে ছেলেদের গিয়ে কোনো কাজ নেই। তোরা বাড়ি থাক, আমি আর বৌমা ঘুরে আসি। মালতী, তুমি বৌমাকে শাড়ি পরিয়েছো কেন? বেচারি সামলাতেই পারবে না তো। হ্যাঁ, গ্রামে যাচ্ছি তো গ্রামের বউয়ের মতোই যেতে হবে, না হলে লোকে থুতু করবে। এই চলো এবার। তারা দীর্ঘ 4 ঘন্টা ট্রেনে যাত্রা করার পর গ্রামে পৌঁছে যায়। রাস্তায় হেঁটে হেঁটে যাওয়ার সময় লিজা বলে, মা, আমার পা বাজে গন্ধ, ক্লে কাদায় পড়ে গেছে। ইস, কি বাজে গন্ধ। গন্ধ কাদা? গন্ধ কাদা আবার কি জিনিস? ও, এটা কাদা নয়, এটা তো আমাদের দেশের শুদ্ধ গোবর। এটা থেকে ঘুঁটে তৈরি করা হয়। এগুলো জ্বালানি হিসাবে অনেক কাজে লাগে। কাঁচা কাঁচা কুকুর বিড়াল খেতে পারো, আর গোবর দেখে গন্ধ লাগছে? হাহ। ওকে মা, বুঝলাম। এই দেশের মানুষ সত্যি অনেক ক্রিয়েটিভ। তারা দুজনে অবশেষে ললিতা দেবীর বাড়িতে পৌঁছায়। সেখানে আগে থেকেই অনেক লোকজন ভর্তি ছিল। স্বাদের অনুষ্ঠানে সবাই অনেক মজা করছিল। হঠাৎ করেই পম্পার পেটে খুব ব্যথা শুরু হয়। মা, শুনুন না, আমার পেটে খুব ব্যথা করছে। কেমন যেন থেমে থেমে হচ্ছে ব্যথাটা। ও, এরকম একটু হয় এই সময়। এসব কোনো ব্যাপার না মা, একটু সহ্য করতে হয় এগুলো। আসলে তোমার খাওয়ার চাপ হয়ে গেছে তো, তাই এরকম হচ্ছে। না মা, এটা আলাদা ব্যথা। আমার অনেক কষ্ট হচ্ছে মা। প্লিজ কিছু করুন মা। পম্পা, তোমার ঠিক কেমন ব্যথা হচ্ছে আমাকে একবার বলতে পারবে? পম্পা লিজাকে ডিটেলসে সব বললে। ওকে, বুঝলাম। তোমার লেবার পেন শুরু হয়ে গেছে, মানে তোমার বাচ্চা হওয়ার সময় চলে এসেছে। চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে, আমি আছি। এই মালতী, তোর বৌমা বলে কি 7 মাসে আবার কারোর বাচ্চা হয় নাকি?
তুই যে বললি তোর বউ ডাক্তার, এ আবার কেমন ডাক্তার রে বাবা? এই, তুমি ডাক্তারি করা বন্ধ করো, চুপচাপ দাঁড়িয়ে থাকো। 7 মাসে বাচ্চা হবে? অবাস্তব কথা বলছে। দিদি, তুমি কোনো দাইমাকে ডেকে নিয়ে এসো শিগগিরই। আমাদের গ্রামের তো একটাই দাইমা, সে আবার আজকে বাড়িতে নেই। এখান থেকে হাসপাতালও অনেক দূরে, যেতে তো 2 ঘন্টা লেগেই যাবে। আমি আর পারছি না থাকতে মা, মরে যাব এবার, বাঁচাও আমাকে। মা, মাসি, আপনারা একটু বিলিভ করুন, আমি এটা হ্যান্ডেল করতে পারবো। এখন 7-8 মান্থেও অনেকের বাচ্চা হচ্ছে। প্লিজ গিভ মি এ চান্স, প্লিজ। ঠিক আছে, যা ইচ্ছা করো, কিন্তু আমার বৌমার আর নাতি বা নাতনির যদি কিছু হয়েছে, আমি কিন্তু তোমাকে ছাড়বো না বলে দিলাম। দিদি, আমার বৌমা একজন ডাক্তার, তুই চাপ নিস না। আমার বৌমার প্রতি আমার পুরো বিশ্বাস আছে। যাও বৌমা, তুমি পম্পাকে নিয়ে যাও। লিজা পম্পাকে অন্য ঘরে নিয়ে চলে যায়। বাইরে সবাই উপরওয়ালার কাছে প্রার্থনা করতে থাকে। কিছুক্ষণ পর ঘরের ভেতর থেকে বাচ্চার কান্নার আওয়াজ পাওয়া যায়। মা অ্যান্ড বেবি দুজনেই একদম সুস্থ আছে, বেবি বয় হয়েছে। কংগ্রাচুলেশন পম্পা, কংগ্রাচুলেশন টু অল। মালতী, তোর বৌমা সত্যিই খুব ভালো রে। আজকে তোর বৌমা এখানে না থাকলে কি যে হতো। সকলে অনেক খুশি হয়। ললিতা দেবী লিজাকে অনেক ধন্যবাদ জানায়। এসব দেখে মালতী দেবীর গর্বে বুক ফুলে ওঠে। সে লিজার কাছে ক্ষমা চায়, লিজাও তাকে ক্ষমা করে দেয়। সেদিনের পর থেকে মালতী দেবী লিজাকে মন থেকে মেনে নেয়। লিজা তাদের এলাকায় চেম্বার ওপেন করে ফ্রিতে সকলে চিকিৎসা করে জনপ্রিয়তা অর্জন করতে থাকে। সে শুধু মালতী দেবীর নয়, গোটা এলাকার মানুষের মন জয় করতে সক্ষম হয়।